কিন্তু ইরফান এমন কেন করলো? রেগে তো তাকে কিছু অন্তত বলে, এইবার যে কিছুই বলল না। কেমন অদ্ভুত বিহেভ করলো। ভাবনা নিয়ে মায়েরা রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শুদ্ধ ফায়েজদের বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করায়, মুখাবয়ব গম্ভীর। গেটের সামনে গিয়ে বেল চাপে বার কয়েক। কিছুক্ষণ পর এসে কেউ দরজা খুলে দেয়। শুদ্ধ মাথা নিচু করে কিছু ভাবছিল। দরজা খুলে দিলে মাথা উঁচু করে সামনে তাকালে ফারাকে দেখে কেমন অদ্ভুত চোখে তাকালো। মনে হচ্ছে ঘুম থেকে উঠেই এসেছে। শুদ্ধ ডোক গিলে নিজেকে সামলায়, এরপর হেসে বলে, সকাল সকাল এই জঘন্য মুখটা আমার সামনে না আনলে কি খুব ক্ষতি হয়ে যেত ফারা? ফারা ব্রু কুঁচকে তাকায় শুদ্ধর দিকে। বোঝার চেষ্টা করছে তাকে কি অপমান করলো তার চেহারা নিয়ে, কি খারাপ ভাবা যায়। রেগে বলে, তো এবারই এসেছো কেন? তোমাকে তো কেউ দাওয়াত দেয়নি। শুদ্ধ ফারাকে পাশ কাটিয়ে ভেতরে গিয়ে বলে, তোমার এক কাজিনের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম। দাওয়াত খেতে কে এসেছে দিলেও নেব না। যার তার বাড়িতে দাওয়াত খেয়ে পেট খারাপ করার কোনো ইচ্ছে নেই, বুঝলে? একদম আমাদের বাড়ির খাবারের দুর্নাম করবে না। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিয়ে ফোন কানে ধরে। এরপর ফারার দিকে চেয়ে হেসে বলে, তোমাদের বাড়ির খাবার তো ভালো, তোমার বাতাস খাবারের সাথে মিশিয়ে আমার পেট খারাপ হয়। আমার কি দোষ বলো? ফারা কটমট দৃষ্টিতে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ হঠাৎই সিরিয়াস হয়ে ফোনে ওপাশের ব্যক্তিকে শক্ত গলায় বলে, ছাদে আসো এক্ষুনি। কথাটা বলে ফোন কেটে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠে পড়ে। যাওয়ার পথে ফায়েজের সাথে দেখা হলো। ফায়েজ তার ঘর থেকে বেরিয়ে শুদ্ধকে দেখে দাঁড়িয়ে যায়। শুদ্ধ খুব স্বাভাবিকভাবে ফায়েজের পাশ কাটিয়ে ছাদের দিকে বড় বড় পা ফেলে যায়। ফায়েজ পিছু ফিরে বলে, আবার কোন বেয়াদবি করতে এসেছিস? শুদ্ধ উত্তর করল না, দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। ছাদের গেটের সামনে ফায়েজের কাজিন রাসেলকে দেখে হাসলো। এগিয়ে গিয়ে রাসেলের কাঁধে হাত দিয়ে ছাদে পা রেখে হেসে বলল, কেমন আছো? রাসেল শুদ্ধর ব্যবহারে খুশি হলো। রাসেলের বয়স হবে 22 থেকে 23 বছর। ফায়েজ শুদ্ধদের চেয়ে অনেক ছোট ছেলেটা। শুদ্ধর কথায় হেসে উত্তর করল। শুদ্ধ রাসেলের কাঁধ থেকে হাত নামিয়ে নেয়। রাসেলের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় প্রশ্ন করে, মদ খাও ভালো কথা, আমার বোনকে দিতে গেলে কেন? দিয়েছো অবশ্য ভালো করোনি, এটা তোমার বড় ভাইকে বলনি কেন? রাসেল আমতামতা করে বলে। কথাটা বলতে দেরি হলেও রাসেলের গালে শক্ত থাপ্পড় পড়তে দেরি হয়নি। রাসেল অবাক হয়ে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ রাসেলের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে যতটা ভালো ভাবো আমি ততটা ভালো নয়, বরং তার চেয়ে অনেক বেশি খারাপ। বোনের শ্বশুরবাড়ির আত্মীয় বলে অপরাধ করলে পায়ে পড়ে বসে থাকবো, এসব ভাবলে ভুল। এসব অসভ্যতামি আমার ফ্যামিলি রিলেটেড কারোর সাথে করলে হাত কেটে ফেলবো একদম। ফায়াজ শুদ্ধর পিছে এসে দাঁড়িয়েছিল ছাদের দরজায়। ভেতরে পা রাখতেই দেখলো শুদ্ধ রাসেলকে থাপ্পড় মারল। ফায়াজ অবাক হয়, শুদ্ধ তার কাজিন কিভাবে মারছে কেন। ভাবনার মাঝে শুদ্ধ রাসেলকে ছেড়ে গটগট পায়ে ছাদ থেকে নামতে গেলে ফায়াজকে দেখে একবার দাঁড়ায়। পাশ কাটিয়ে যেতে নিলে ফায়াজ শুদ্ধর কলার ধরে রেগে বলে, এত অসভ্য হয়েছিস কবে থেকে? বোনকে ছাইপাশ খাইয়ে বাড়ি বয়ে এসে আমার ভাইকে মেরে যাচ্ছিস, এসব কি? শুদ্ধ রেগে ফায়াজকে ধাক্কা দেয়, বিরক্তি কণ্ঠে বলে, আমার ইচ্ছে যা ইচ্ছে করবো, তোর কি? আমার পায়ে আমি হেঁটে এসেছি, আমার হাত দিয়ে আমি মেরেছি। ফায়েজ রেগে শুদ্ধকে একটা থাপ্পড় মেরে দেয়। শুদ্ধ অবাক হয়ে তাকায় ফায়েজের দিকে। ফায়েজ বলে, আসলে তোর মতো বেয়াদব বন্ধু পেয়ে আফসোস হচ্ছে আমার। ভুল করে একটু অনুশোচনাটুকুও নেই তোর মাঝে। শুদ্ধ বেশ কিছুক্ষণ ফায়েজের দিকে নির্জীব চোখে তাকিয়ে রইল। হঠাৎই শব্দ করে হেসে দেয়। চোখ দুটো ঝাপসা ঠেকল। ঘাড় বাঁকিয়ে কয়েকবার পলক ঝাপটে নিল। এরপর ফায়েজের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, বালের বন্ধু, আমাকে বন্ধু হিসেবে পেয়ে আফসোস করছিস? থাকলাম না, যা। তুই কি আফসোস করবি? আফসোস তো আমার লাগছে, নামে বন্ধু হয়ে বসে আছিস, কাজের বেলায় অষ্টরম্বা। এরকম এরকম নামের বন্ধু আমার নিজেরই লাগবে না। পাশ থেকে রাসেল এসে ফায়েজের উদ্দেশ্যে বলে। রাসেলের কথায় ফায়েজ অবাক হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধ হাসছে, বিদ্রূপের হাসি। ফায়েজের কাঁধে হাত রেখে বলে, তোর আফসোসের পাল্লা কমিয়ে দেওয়ার দায়িত্ব আমার। মনে হচ্ছে আমার আফসোসের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। আমার বন্ধু আমায় চিনত না ভেবে এত হাসি পাচ্ছে। এমন জোকস আমি জীবনও ফিল করিনি, তবে শুনেছি বহু। ফায়েজ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চাইল। তার আগে শুদ্ধ প্যান্টের পকেটে 2 হাত গুজে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। হঠাৎই গেয়ে উঠে, কেন বাড়লে বয়স ছোটবেলার বন্ধু হারিয়ে যায়?
কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। ফায়েজ পিছু থেকে অপরাধী গলায় একবার ডাকলো। শুদ্ধ। শুদ্ধ মাথা নিচে করে হাসলো। পায়ের গতি বাড়ির সিঁড়ির ধাপ দ্রুত শেষ করতে চাইল। ডান হাত প্যান্টের পকেট থেকে বের করে ডান হাতের বাহুতে থাকা শার্ট দ্বারা ঝাপসা চোখজোড়া পরিষ্কার করলো। ইরফান বেডের ওপর বসে ল্যাপটপে কাজ করছে। কিছু একটা ভেবে ফোন নিয়ে কাউকে কল দিয়ে সাউন্ড লাউডে দেয়। কিছুক্ষণের মাঝে ওপাশে কল রিসিভ করে কেউ একজন স্যার সম্বোধন করে সালাম দেয়। ইরফান সালামের উত্তর নিয়ে বলে, ওপাশ থেকে মেয়েটার সময় দেখলো প্রায় 8:30 বাজে। আমতা করে বলে, স্যার আর মাত্র 1 ঘন্টা সময় আছে, আমি কিভাবে? ইরফান বিরক্ত হয়, ল্যাপটপে আঙ্গুল চালায় আর গম্ভীর গলায় বলে, সবাইকে জানানোর জন্য হাইলি 10 মিনিটস এনাফ। নুসরাত ফোনের ওপাশে মুখ বাঁকায়, অতঃপর বলে, স্যার গত রাতে না বলে দেওয়ায় অনেক ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না। ইরফান বিরক্তি কণ্ঠে বলে কল কেটে দেয়। ওপাশে নুসরাত হতাশার শ্বাস ফেলে। তার বিরহের গান গাইতে ইচ্ছে করল। আগে যদি জানতাম বন্ধু এমন তেরা স্যার পাবো, তবে জীবনে সিয়ার হইতাম না। মায়েরা ভ্রু কুচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান লাউডে সেই মেয়ের সাথে কথা বলল। সবই শুনেছে সে। মায়েরা অবাক হলো। স্যারদের কি স্টুডেন্টদের সাথে এভাবে কথা বলতে হয়? ব্যাপারটায় বিরক্ত হলো সে। ইরফান ল্যাপটপ রেখে বেড থেকে নেমে দাঁড়ায়। প্যান্ট আগেই পরেছে। কাভার থেকে সাদা শার্ট বের করে পরে নেয়। তারপর কালো স্যুট পরে নেয়। কাজগুলো সব খুব মনোযোগের সহিত করেছে। মায়েরা ঘরের ভেতর আসে। ইরফান একবারও তাকালো না মায়েরার দিকে। সে নিজেকে পরিপাটি করে হাত ঘড়ি পরে আয়নায় নিজেকে একবার দেখে নেয়। এরপর ডান হাত পকেটে রেখে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায়। মায়েরা খেয়াল করেছে ইরফান একবারও তার দিকে তাকালো না। তখন যে ভয়ঙ্কর রেগে গেল, এখনও কি রেগে আছে তার ওপর? ঢোক গিলে মিনমিন করে বলে, শুনছেন? ইরফানের পা থেমে যায়। ঘাড় বাঁকিয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি কি আমার উপর রেগে আছেন? ইরফান মায়েরার দিকে এগিয়ে এসে ধীরে ধীরে মায়েরার ঢোক গিলে বলে, আমি আসলে ইরফান এগোতে এগোতে গম্ভীর গলায় বলে। তুমি আসলে? মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান শক্ত করে বলে, এই ঘরে যেন তোমাকে আর না দেখি। কথাটা বলে মায়েরার হাত ধরে টেনে বেরিয়ে আসে। এরপর চাবি দিয়ে তার ডোর লক করে দেয়। মায়েরা অবাক হয়ে চেয়ে আছে। ইরফান আবারও মায়েরার চোখের দিকে তাকিয়ে হুমকির স্বরে বলে, আই রিপিট, এই ঘরের আশেপাশে যেন তোমাকে না দেখি। কথার হেরফের হলে পা দুটো কাটতে অনলি 2 সেকেন্ড টাইম নেব। মায়েরা পিটপিট করে চেয়ে রইল ইরফানের পানে। ইরফানের ব্যবহার তার মাথার উপর দিয়ে গেল। ইরফান গটগট পায়ে এগিয়ে যায়। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পা গুটিয়ে নিল। নিচে তার আত্মীয় স্বজন সবাই আছে। সবার আগে চোখে পড়ল জাহারাকে। মায়েরা তার ঘরে না থাকায় মায়েরাকে অপমান করে বলা কথাগুলো ইরফানের কানে বেজে উঠল। কিছু একটা মাথায় খেলে গেল। মায়েরাকে অন্য ঘরে রাখলে বাইরের মানুষ মায়েরাকে অপমান করার সুযোগ হাতছাড়া করবে না। ব্যাপারটা ইরফান চরম বিরক্ত হলো। দ্রুত পায়ে উল্টো ঘুরে মায়েরার সামনে গিয়ে দাঁড়ায়। মায়েরা ইরফানের দিকেই চেয়েছিল। ইরফানকে ফেরত আসতে দেখে অবাক হয়। ইরফান মায়েরার বাম হাত তার হাতের মুঠোয় নেয়। এরপর পকেট থেকে চাবি বের করে তার ঘরের দরজা খুলে মায়েরাকে নিয়ে ঘরের ভেতরে যায়। মায়েরা অবাক হয়ে শুধু ইরফানের কর্মকাণ্ড দেখছে। ইরফান ঘরের দরজা আটকে দিল। এরপর মায়েরার কাছে এসে 2 হাতে মায়েরার গাল আঁকড়ে ধরে মৃদুস্বরে বলে, তুমি জাস্ট এই ঘরেই থাকবে, ওকে? মায়েরা বাকরুদ্ধ হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। লোকটা কি পাগল হয়ে গেল? কখন কি বলে নিজেই জানে না। ইরফান মায়েরার চোখের দিকে তাকায়। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি যে বললেন পা কাটবেন। ইরফান মায়েরার পুরো মুখে দৃষ্টি বুলিয়ে নেয়। মেয়েটার উপর ইদানিং রাগ হয় না তার। রাগ হয় তার বাবার উপর, প্রচণ্ড রাগ। মায়েরার বোকা বোকা প্রশ্ন ইরফান চুপ করে হজম করে। মায়েরার দৃষ্টিতে দৃষ্টি রেখে মৃদুস্বরে বলে, কাটবো, তবে ঘর থেকে প্রয়োজন ছাড়া বেরোলে। মায়েরা চোখের পাতা ফেলে ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। এই লোকটা কেমন যেন মায়েরা একদমই বুঝতে পারে না। সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টায়। ইরফান মায়েরার মাথা থেকে ওড়না নামিয়ে দিল। ডান হাতের উল্টো পিঠে মায়েরার গলার ভাঁজে হাত দেয়। মায়েরা শরীর শিরশির করে। ইরফান মায়েরার গলায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। ভ্রু কুচকে জিজ্ঞেস করে, ঘামলে কিভাবে? কোথায় ছিলে? মায়েরা চোখ নামিয়ে মিনমিন করে বলে, রান্নাঘরে নাস্তা বানিয়েছিলাম। ইরফান বিস্ময় চোখে মায়েরার দিকে চেয়ে বলে। হোয়াট? মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে।
ইরফানের রিয়াকশন দেখে মনে হচ্ছে সে এলিয়েনকে ধরতে মঙ্গল গ্রহে গিয়েছিল। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, লিটল গার্ল হয়ে এতটুকু হাতে নাস্তা বানাতে গিয়েছো কেন, স্টুপিড গার্ল? মায়েরা অবাক হয়ে তাকায়। মানে সে ছোট তাই তার হাতও ছোট, এজন্য সে কি রান্না করতে পারবে না? কি অদ্ভুত কথাবার্তা। ভাবনার মাঝে ইরফানের ফোনে কল আসে। ইরফান কল রিসিভ করে ডান হাতে ফোন কানে দিয়ে কথা বলতে থাকে। মায়রার সাথে লেগে দাঁড়িয়ে ফোনে কথা বলায় ব্যস্ত হয় ইরফান, তবে দৃষ্টি তার মায়রার গলায়। ধীরে ধীরে বাঁ হাতে মায়রার গলায় থাকা ওড়নাটা নিচের দিকে নামিয়ে দেয়। মায়রা সরে যেতে নিলে ইরফান মায়রার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। ফোনে কথা বলছে তো বলছেই। মায়রা ভ্রু কুচকে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার কোমর থেকে হাত সরিয়ে ঘাড় বরাবর আনে। এরপর পেছন থেকেই বা হাত গলায় এনে মায়রার বাদামি তিলটার উপর আলতো হাতে স্লাইড করতে থাকে। মায়রা চোখ নামিয়ে নেয়। বারবার শুকনো ঢোক গিলে দু হাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান বিরক্ত হয়ে মুখ নামিয়ে মায়রার গলার তিলের উপর তার ঠোঁটজোড়া রাখে। মায়রা কেঁপে ওঠে। ফোনের ওপাশে কেউ কথা বলতে থাকে। ইরফান শুনল না, কল কেটে হাতের ফোন পকেটে রাখলো। দু হাতে মায়রাকে তার দিকে টেনে আনে। মায়রা ঢোক গিলে ইরফানকে তার থেকে সরাতে যায়, তবে কোনো কথা বলে না। ইরফান মায়রা তিলটার উপর বেশ কিছুক্ষণ ঠোঁট চেপে রেখে এরপর শব্দ করে একটা চুমু খেয়ে মুখ সরিয়ে নেয়। মায়রার মুখের দিকে তাকালে দেখলেও মায়রা মাথা নামিয়ে রেখেছে। ইরফান মৃদুস্বরে জিজ্ঞেস করে, নাস্তা করেছো? মায়রা চোখ তুলে ইরফানের দিকে তাকায়। মায়রাকে এভাবে চুপ থাকতে দেখে ইরফান ভ্রু কুঁচকে মায়রার দিকে চেয়ে থাকে। মায়রা ইরফানের থেকে নিজেকে সরাতে চায়। ইরফানের কিছু একটা মনে পড়তে কারেন্টের শক খাওয়ার মতো ঝটকা মেরে মায়রাকে ছেড়ে দেয়। চোখ বুজে বিরক্তির নিঃশ্বাস ফেলে। কিছু একটা ভেবে প্রশ্ন করে, তোমাকে কবে বিয়ে করার ইচ্ছে ছিল? ইরফানের প্রশ্নে মায়রা বোকা চোখে তাকায় ইরফানের দিকে। লোকটা কেমন যেন অদ্ভুত বিহেভ করছে। এক এক সময় এক এক রকম বিহেভ মায়রার নিজেরই নিজেকে পাগল পাগল লাগছে। ইরফান গম্ভীর গলায় বলে, স্পিক আপ। মায়রা ঢোক গিলে। তখনকার কথায় যে রেগে গিয়েছিল এখন আবার রেগে যাবে না তো? আবার ভাবলো না, এখানে তো ইরফান রিলেটেড না। তখনকার কথায় তো তার মাকে ব্লেম দিতে গিয়ে ইরফান জড়িয়ে গিয়েছিল। এই প্রশ্নের উত্তরে তো ইরফান জড়াবে না, তাই সরল মনে উত্তর দেয়, অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার আমার বান্ধবীরা, আমি সবসময় এটাই চাইতাম, ওরা সবাই সেই সময়ই বিয়ে করবে। লাস্ট কথাটা মলিন সুরে বলে মায়রা। ইরফান মাথা নিচু করে রাখা মায়রার পানে চেয়ে রইল। বেশ অনেক সময় নিয়ে মায়রার দিকে চেয়ে থাকে। মায়রা ইরফানকে নীরব দেখে মাথা তুলে তাকালে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে, তবে চোখে মুখে রাগ নেই, একদম শান্ত ঠান্ডা। ইরফান মায়রার থেকে চোখ সরিয়ে নেয়, কোনো কথাই বলল না। চাপা শ্বাস ফেলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা অবাক হয়, সে ইরফানকে বুঝতে পারছে না, এমন অদ্ভুত বিহেভ করছে কেন। ইরফান ঘরের বাইরে বেরিয়ে দরজা চাপিয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে মায়রার দিকে তাকায় একবার, এরপর গম্ভীর গলায় বলে, বাইরে আসবে না। কথাটা বলে শব্দ করে দরজা লাগিয়ে গটগট পায়ে চলে যায়। নিচে নেমে রিতাকে মায়রার ঘরে এক প্লেট খাবার দিয়ে আসতে বলে। মায়রা আগে যে ঘরে থাকতো সে ঘরে গিয়ে একবার চোখ বুলায়, এরপর ঘর থেকে বেরিয়ে রিতার উদ্দেশ্যে বলে, মায়রার এই ঘরে যা যা আছে সব যেন তার ঘরে নিয়ে যায়। এরপর বাসা থেকে বেরিয়ে যায়। তার মা পিছু টাকলে ছোট করে বলে, খেয়ে নেবো সময় করে। নুসরাত ভার্সিটির মাঠে তার বোনের সাথে একটু কথা বলছিল। চোখ ঘুরিয়ে উপরে তাকালে ইরফানকে তাদের ক্লাসরুমের দিকে যেতে দেখে নুসরাত চোখ বড় বড় করে তাকায়। তার বোনকেই বাই বাই বলে কোনো রকমে এক দৌড় দেয়। শেষমেশে তার আগে এই স্যার রুমে ঢুকে গেলে তার কপালে ফাটবে। পেছন থেকে অন্তরা বিরক্তি কণ্ঠে বলে, এই আস্তে যা, পড়ে যাবি। নুসরাত পিছু ফিরে বলে, তাতে কি, ক্লাস মিস দিলে পরীক্ষা পাবো গুল্লা, আর এখন লেট করলে ক্লাসে যে ঢুকতেই পারবো না, জীবন শেষ আপু, তুমি যাও। অন্তরা বিরক্ত হলেও তার এই বোনটা লাফায় বেশি। তার আর এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভাবনা রেখে ভার্সিটির চত্বর থেকে বের হয়ে তার গন্তব্যে রওনা হয়। নুসরাত উপরে উঠে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াচ্ছে। হঠাৎই কেউ তার হাত টেনে ধরে। নুসরাত চেঁচিয়ে ওঠে, কোন বেয়াদব রে? সাজিদ বিরক্ত হয়ে বলে, পড়বি ভালো কথা, আমারে ফালানোর ধান্দা করছিস নাকি? দেখি সর।
নুসরাত অসহায় মুখ করে তার রুমের দিকে তাকালো। ইরফান তাদের থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। নুসরাত সাজিদের হাত ছাড়িয়ে নিয়ে ভদ্র হয়ে দাঁড়ায়, ফিসফিসিয়ে বলে, তাড়াতাড়ি চল, নয়তো ক্লাস মিস। সাজিদ সম্মতি দিল। দুপা এগোতে ইরফান ক্লাসরুমে প্রবেশ করে। নুসরাত সাজিদও তখনই দরজার সামনে দাঁড়ায়। ইরফান ক্লাসরুমে প্রবেশ করে দাঁড়িয়ে যায়। পিছু ফিরে নুসরাত আর সাজিদকে দেখে গম্ভীর গলায় বলে, হু আর ইউ? নুসরাত চোখ বড় বড় করে তাকায়। এই তেরা লোকের ঝাড়ি খেতে খেতেই তার রাত পার হয়। তাকে নাকি চেনে না। কি ভয়ঙ্কর পোল্টিবাজ লোক ভাবা যায়। সাজিদ সাধারণ একজন স্টুডেন্ট। সে ভদ্রভাবে উত্তর করল, স্যার আমি ক্লাসের স্টুডেন্ট। ইরফান হাত ঘড়িতে সময় দেখে বলে, রং আনসার। নুসরাত খুব ভালোই বুঝলো 1 সেকেন্ড লেট হয়েছে মানে এই স্যার এখন তাদের ধুয়েই দিবে। মিনমিন করে বলে, সরি স্যার। ইরফান কিছুই বলল না। এগিয়ে গিয়ে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ায়। নুসরাত আর সাজিদ ভাবলো নীরবতা সম্মতির লক্ষণ। ভেতরে প্রবেশ করতে এক পা বাড়ালে ইরফান কড়া কণ্ঠে ধমক দেয়। স্টপ। দুজনের পা থেমে যায়। ক্লাসের সবাই ঝাঁকি দিয়ে ওঠে হঠাৎ ধমকে। ইরফান গম্ভীর গলায় বলে, ইউ আর নট অ্যালাউড ইন মাই ক্লাস। এরপর আর কোনো কথা না বলে লেকচার দেয়া স্টার্ট করে। টানা 1 আওয়ার ইংলিশে লেকচার দেয়। সবার চোখে মুখে ক্লান্তি। ইরফান একবার হাত ঘড়িতে টাইম দেখল, এরপর গম্ভীর গলায় বলে, 10 মিনিটস ব্রেক। নুসরাত সাজিদ অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। নুসরাতের পা ব্যথা হয়ে গিয়েছে। এখান থেকে তাদের এক পা নড়তেও দেয়নি। বিড়বিড় করে সাজিদকে বলে, এই লোকের বউ টিকবে না রে। সাজিদ কিছু বলল না। মেজাজ খারাপ হয়ে আছে তার। আজ ইম্পর্টেন্ট টপিকের উপর ক্লাস করিয়েছে আর তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলতে হয়েছে। ইরফান তার অফিসের স্টাফের সাথে ফোনে কথা বলে কিছু সময়। ঠিক 10 মিনিট পর আবারও লেকচার দেয়া শুরু করে। সাজিদের কেন্দ্রে দেওয়ার মতো অবস্থা। সে ভালো স্টুডেন্ট। আজকে একটু লেট হয়েছে, তবুও এই স্যারের জন্যই। 1 আওয়ার আগে জানিয়েছে ক্লাস টাইম। এরকম 2-1টা স্যার থাকলে জীবন প্যারাময় হতে আর কি লাগে। ইরফান আবারও প্রায় 15 মিনিট লেকচার দিয়ে পুরো একটা টপিক শেষ করে। এরপর গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ইরফান বেরিয়ে যেতেই নুসরাত এক দৌড়ে রুমের ভেতরে গিয়ে একটা ফাঁকা চেয়ারে বসে পড়ে। শব্দ করে বলে ওঠে, শেষ শেষ শেষ, আমার পা গেল। সবাই অসহায় চোখে তাকায়। কিছু করার নেই, এই স্যার এমনই। সাজিদ নুসরাতের মাথায় একটা আলতো থাপ্পড় দিয়ে পাশের চেয়ারে বসে বলে, এমনিই মেজাজ খারাপ হয়ে আছে, এর মধ্যে মাইয়া মানুষের ঢং দেখে আরো মেজাজ গরম করাবি না ছেমড়ি, যা ফুট। নুসরাত মাথা ডলে কটমট দৃষ্টিতে তাকায় সাজিদের দিকে। রেগে বলে, তোরে ছাড়মু না সামজিদা। সাজিদ এগিয়ে এসে বলে, আগে ধর, তারপর ছাড়ার কথা কইবি। নুসরাত চোখ মুখ কুচকে অন্যদিকে তাকিয়ে বলে, তুই যা ফুট কালামানিক। সাজিদ বিরক্ত হয়ে বলে, আমি কালো হয়ে বাংলাদেশের মান রাখছি, তোরা শালি সাদা হয়ে বাংলাদেশের নাম মুইসা ফেলতাছিস। সাজিদের কথা শুনে সবাই হেসে ফেলল। নুসরাত মুখ বাঁকালো। ফারা ক্লাসে তার ফ্রেন্ড জুয়ের সাথে হেসে কথা বলছিল। হঠাৎই কোথা থেকে জুয়ের খালাতো ভাই জামিল এসে সামনের একটা চেয়ারে বসে। ফারা ভ্রু কুচকে বলে, এখানে বসলি কেন? আর একটু পর ক্লাস যা। জামিল গা ছাড়া ভাব নিয়ে বলে, আমি এখানেই ক্লাস করব, তোর বাপের কি? ফারা মুখ কুচকে জুয়ের দিকে তাকিয়ে বলে, তোর ভাইয়ের মুখ ঠিক না করলে কিন্তু কপালে দুঃখ আছে বলে দিচ্ছি। তখনই ক্লাসের শুদ্ধ প্রবেশ করে। সবাই ঠিকঠাক হয়ে বসে। জামিল দ্রুত ফারার পাশের চেয়ারটাতে বসে। শুদ্ধর নজর সর্বপ্রথম ফারার দিকেই পড়ল। দৃষ্টি তীক্ষ্ণ। পাশে জামিলের দিকে তাকালে দেখলো হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। শুদ্ধ বিরক্ত হলো। আজ কি তার মেজাজ খারাপের দিবস নাকি? ফারার দিকে আর তাকালো না, চুপচাপ লেকচার দিতে শুরু করে। টানা 15 মিনিট ইংলিশে লেকচার দেয়, এরপর থেমে যায়। চেয়ারে গিয়ে বসে পড়ে। বুকে 2 হাত গুজে চোখ বুজে বিরক্তির নিঃশ্বাস ফেলে। জামিল ফারার দিকে একটু চেপে গিয়ে বলে, এটা তোর কে যেন হয়? ফারা চিরিত করে উঠল। গায়ের মধ্যে আসে কেন? মেজাজ খারাপ লাগে। পুরো ক্লাস নিস্তব্ধ। তার মাঝে ফারা রেগে হঠাৎই বলে ফেলে, বাপ হয় হয়েছে। ফারা যদিও এত জোরে কথা বলতে চায়নি, না চাইতেও গলা বড় হয়ে গিয়েছে। ক্লাসে সবাই ফারার দিকে তাকায়। শুদ্ধ নিজেও ভ্রু কুচকে চেয়ে আছে ফারার দিকে। ফারা ভীষণ অস্বস্তিতে পড়ে যায় আর চোখে একবার শুদ্ধর দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে নেয়। ডান পাশে বসা জুই ফিসফিসিয়ে বলে। ফারা কটমট দৃষ্টিতে তাকায় জুইয়ের দিকে। জুই মুখ লুকিয়ে হাসে। অপর পাশ থেকে জামিল বলে,
তোর বাপকে একটু বলতো আমাকে যেন পরীক্ষা ছাড়াই পাশ করিয়ে দেয়। শুদ্ধ হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে যায়, ফারার দিকে চেয়ে ধমকে বলেন। সেটা সবাই কেঁপে ওঠে। ফারা চোখ বন্ধ করে। শুধু গটগট পায়ে এগিয়ে এসে ফারা বরাবর দাঁড়িয়ে জামিলকে দাঁড় করায়। এরপর জামিলের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বাকি টপিক তুমি ফিনিশ করো গো। জামিল চোখ বড় বড় করে তাকায়, আমতা করে বলে, স্যার আমি তো স্টুডেন্ট, আমি কিভাবে? এর জন্য টিচারের কথা শুনতে হবে। জামিল অসম্মতি প্রকাশ করলে শুদ্ধ রেগে বলে, ওকে, গেট আউট। জামিল অসহায় মুখে তার দিকে তাকায়। কি আর করার, চুপচাপ ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। শুধু ফারার দিকে চেয়ে বলে, কথা বলা পাবলিকদের জন্য ক্লাসরুম নয়। ফারা ঢোক গিলে ঠিক বুঝলো তার দিকে চেয়েই কথাটা বলেছে। শুদ্ধ সামনে গিয়ে আরো 10 মিনিট লেকচার দেয়। এরপর সবার উদ্দেশ্যে বলে, এই টপিকের বাকি অংশ নেক্সট ডে বাইরে দাঁড় করানো ছেলেটি পড়াবে। জামিল বাইরে দাঁড়িয়ে চরম হতাশার নিঃশ্বাস ফেলল। তার জীবন শেষ। শুদ্ধ ফারার দিকে তাকায়। ফারা শুদ্ধর দিকেই তাকিয়েছিল। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ফারা ভ্রুকুচকে নিল। শুদ্ধকে তার কাছে ঠিক লাগেনি। শুদ্ধ বেরিয়ে যাওয়ার সাথে সাথে ফারা তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। শুদ্ধ গটগট পায়ে তার রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে চায়, তখনই পেছন থেকে ফারা ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ পিছু ফিরে তাকায়, চোখ দুটো লাল। ফারা শুদ্ধকে কাছ থেকে দেখে আরো অবাক হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, তোমার কি হয়েছে? শুদ্ধ আশেপাশে তাকালো। তেমন কাউকে না দেখতে পেয়ে ফারাকে টেনে তার রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। রুম অন্ধকার। শুদ্ধ লাইট জ্বালালো না। ফারা অন্ধকারই অবাক হয়ে কিছু বলতে চায়, তার আগে শুদ্ধ ফারাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারা কেঁপে ওঠে, হাত থেকে ব্যাগ পড়ে যায়। ফারা থেমে থেমে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ হাতের বাঁধন আরো খানিকটা শক্ত করল, কিন্তু কোনো কথা বলল না। ফারা ঢোক গিলে শুদ্ধর পিঠে কাপা হাত রাখে, আবারও বলে, শুদ্ধ ভাই ছাড়ো। শুদ্ধ ছাড়লো না। বেশ কিছুক্ষণ পর মৃদুস্বরে বলে, আমার ফাড়া পাখি তুমি। কথাটা বলে আবারও বেশ কিছুক্ষণ চুপ থাকে। এরপর ফারাকে ছেড়ে ফারার বাম গালের সাথে তার বাম গাল লাগিয়ে শীতল কণ্ঠে বলে, তুমি আমার। আমি কিন্তু আর কাউকে বিয়ে করব না, বুঝেছো? আমার বউ তুমি হবে, আমার ফাড়া পাখি। ফারা শরীর শিরশির করে। শুদ্ধ ফারার গালে ঠোঁট দাবায়। ফারা ঝাঁকি দিয়ে ওঠে। এই প্রথম শুদ্ধ অভাবনীয় এক কাজ করল। শুদ্ধ ফারার দু গালে ছোট ছোট দুটো চুমু খায়। এরপর ফারার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে বলে, আই এম সরি ফাড়া পাখি, যা যা করেছি সব কিছুর জন্য। তোমার স্বামীর হক নষ্ট করেছি, বাট স্বামী তো আমিই হব, তাই নিজের হক নিজে নষ্ট করলে প্রবলেম নেই। তুমি কিছু মনে করো না ফাড়া পাখি, চলো আমরা বিয়ে করে ফেলি এক্ষুনি। ফারা ঢোক গিলে শুদ্ধকে কেমন অস্বাভাবিক ঠেকল। দু হাতে শুদ্ধকে ঠেলে সরাতে চাইল। শুদ্ধ হঠাৎই রেগে বলে, ফাড়া ডিস্টার্ব করো না তো, আমি ঠিক নেই। কোথায় নিজে থেকে জড়িয়ে ধরবে তা না করে সরিয়ে দিচ্ছ। এমনিতেও বাড়িতে আমার হবু বউ অপেক্ষা করছে, বেশি টাইম নেব না। ফারা রেগে যায়। এই লোক জীবনেও শুধরবে না। ধাক্কা দিয়ে বলে, তোমরা এক বাড়িতে ছিলে, আমি তবুও তোমার সাথে কথা বলতে এসেছি, তুমি উল্টে আমাকে ফালতু কথা শোনাচ্ছ। শুদ্ধ একটু হাসলো। দু হাতের আজলায় ফারার মুখটা নিয়ে অসহায় কণ্ঠে বলে, ফাড়া পাখি তুমি কোনো ছেলের পাশে বসবে না, বুঝেছো? ফারা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। যদিও অন্ধকারে স্পষ্ট দেখতে পেল না, তবে ঝাপসা দেখতে পায়। শুদ্ধর এসব নতুন নতুন রূপ মেয়েটাকে যেন অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত করালো। ছোট করে বলে, আমি তো বসি না। শুদ্ধ মানল না। আবারও ফারাকে শক্ত করে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলে, বসেছ তো আমি রাখতে পারছি না, নয়তো তুমি মার খেতে আমার হাতে এখন। ফারা ঢোক গিলে বলে, তোমার আম্মু ওই মেয়েটাকে এখনো তোমার বউ ভাবে। শুদ্ধ হেসে ফেলল। ফারার কানের কাছে মুখ নিয়ে বলে, আমিও ভাবি, একটু আগেই তো বললাম হবু বউ। তুমি কি বাংলা কম বুঝো? ফারা মোচড়ামুচড়ি করে, রেগে বলে, ছাড়ো আমায়। শুদ্ধ ছেড়ে দিল। দূরে সরে রুমের লাইট জ্বালিয়ে দিল। দরজার লক খুলে রাখলো। এরপর তার চেয়ারে গিয়ে বসে পড়ে। ফারার দিকে তাকিয়ে বলে, তোমার আর কয়টা ক্লাস আছে? ফারা শুদ্ধর কথার উত্তর না করে উল্টে প্রশ্ন করে, শুদ্ধ ভাই, তুমি কি তোমার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে তোমার মা কষ্ট পাবে বলে? শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ফারহার দিকে। বসা থেকে দাঁড়িয়ে কিছুটা এগিয়ে এসে অবাক হওয়ার ভান করে বলে,
তুমি কি করে বুঝলে? তুমি তো জিনিয়াস ফারা। ফারা রেগে বলে। তুমি কি জীবনেও সিরিয়াস হবে না? আমার কিন্তু রাগ লাগছে। শুদ্ধ সিরিয়াস কণ্ঠে বলে। আসলে আমি মাকে কষ্ট দিতে চাই না ফারা, একটুও কষ্ট দিতে চাই না। তাকে ভীষণ ভালোবাসি আমি, বুঝলে? একটু আগে আবেগের বসে ভুলভাল বলে ফেলেছি, ডোন্ট মাইন্ড। তুমি এখন যাও এখান থেকে। ফারা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভ্রু কুচকে চেয়ে আছে ফারহার দিকে। ফারার চোখ জোড়া ভিজে উঠল। কিছু কথা মিথ্যে জেনেও কান্না পায়। ফারহার তেমনই হলো, কিন্তু শুদ্ধকে ভীষণ সিরিয়াস লাগলো। মিথ্যে জেনেও তো চোখ ভিজছে, তাহলে সত্যিই শুদ্ধ ওই মেয়েটাকে বিয়ে করে নিল, তার কি হবে? ফারা নাক টেনে বলে। তুমি সত্যি বলছো? শুদ্ধ মৃদুস্বরে বলে। একদম। ফারা মাথা নিচু করে নেয়, কান্না মাখা গলায় বলে। তুমি আসলেই খারাপ লোক, স্বার্থপর লোক, আমার কথা একবারও ভাবছো না। শুদ্ধ ঝড়ের গতিতে ফারহার কাছে এগিয়ে আসে। হিজাবের উপর দিয়ে ফারহার মাথার পেছনে চুলের গোছা শক্ত করে ধরে। ডান হাতে ফারহার গাল চেপে মুখ উঁচু করে। ফারহার চুলে গালে ভীষণ ব্যথা পায়, মৃদু আর্তনাদ করে ওঠে। আহ শুদ্ধ ভাই, ছাড়ো, লাগছে আমার। শুদ্ধ আরো শক্ত করে ধরল ফারহার গাল, দাঁতে দাঁত চেপে বলে। একদিন বলছি না মাকে ভালোবাসি, কিন্তু বউকে বাদ দিয়ে না। মাকে কষ্ট দিতে চায় না, কিন্তু এর মানে এই না বউকে ছুঁড়ে ফেলে মায়ের ভালোবাসার প্রুফ দেব। বলেছিলাম না তোকে? তবুও জ্বালাবে কেন আমারে? দুই ভাই বোন কি পেয়েছিস আমায়? আমি সস্তা? তোর জন্য এত বছর অপেক্ষা করে আরেকজনকে বিয়ে করব? এই আমার তোর কাপুরুষ লাগে? কাপুরুষ হলে তো আগে তোরে তুলে নিয়ে বিয়ে করতাম। তোর মতামতের দামই দেই বেশি, এই জন্য আমার দাম নাই। তোর ভাই আমায় নিয়ে আফসোস করে, তুই আমার স্বার্থপর বলিস। হ্যাঁ, তোর ভাইয়ের জন্মের আফসোস আগে মেটাবো, এরপর তোকে স্বার্থপরের সংজ্ঞা বোঝাবো আমি। ওয়েট। একটু থেমে আগের চেয়েও শক্ত কণ্ঠে বলে। ব্রেনলেসের জাত দুটো। কথাগুলো বলে ফারাকে ধাক্কা দেয়। ফারা পড়তে পড়তে বেঁচে যায়। অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়, চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। এর আগে কখনো শুদ্ধর এই রূপ দেখেনি। শুদ্ধ তার মাথার চুল টেনে রাগে টেবিলে একটা লাথি মেরে রেগে বলে। বেরো এখান থেকে, এক্ষুনি বেরোবি। ফারা কেঁপে ওঠে। তখনই দরজা ঠেলে কেউ একজন ভেতরে প্রবেশ করে। শুদ্ধ তাকায় দরজার দিকে। তার এক সহকর্মীকে দেখে বিরক্তির নিঃশ্বাস ফেলে। ফারা মাথা নিচু করে নেয়, ডান হাতে ভেজা চোখ মুখ মুছে নেয়। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তার সেই স্যারকে ভারী গলায় ছোট করে একটা সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। ভদ্রলোক খুব স্বাভাবিকভাবেই ব্যাপারটা নিয়েছে, কিছু বোঝেনি, গলা ঝেড়ে বলে। কি অবস্থা শুদ্ধ? অনেকদিন পর দেখা করতে এলাম। শুদ্ধ তার চেয়ারে বসে শরীর এড়িয়ে দেয়, একটু চুপ থেকে বলে। ভালো। কথাটা বলে চোখ বুজে নেয়। ঘড়িতে একবার সময় দেখল শুদ্ধ, বিকেল 3:30। সকালে ক্লাস নিয়ে পরপর আজকের আরও দুটো ক্লাস ক্যান্সেল করে অফিস রুমে চুপ করে বসে থেকেছে। দীর্ঘশ্বাস ফেলে অফিস রুম থেকে বের হয়, গন্তব্য বাড়ি। ভার্সিটি চত্বরে দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে গেলে পিছন থেকে ফায়েজ ডাকে। শুদ্ধর পা থেমে যায়। ফায়েজ দ্রুত পায়ে শুদ্ধর দিকে এগিয়ে আসে। শুদ্ধ পায়ের গতি বাড়ালো, তার আগেই ফায়েজ শুদ্ধর হাত টেনে ধরে। শুদ্ধর পা আবারও থেমে যায়। ফায়েজ অসহায় কণ্ঠে ডাকে, ভাই। শুদ্ধ ফায়েজের দিকে তাকালো, মুখাবয়বে হাসির ছিটে ফোটা নেই। কিছুটা দূরে ফারহাকে দাঁড়িয়ে থাকতে দেখল। চোখ ঘুরিয়ে ফায়েজের দিকে চেয়ে হঠাৎই ফায়েজের বুকে বরাবর গায়ের জোরে একটা ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলে। ভুলেও আমার আশেপাশে ঘেসবি না, ইচ্ছে করে তো দূর, ভুল করেও ঘেসবি না। কথাটা বলে তার গাড়িতে উঠে পড়ে। ফায়েজ কিছু বলার সুযোগই পেল না। কিছুটা দূরে দাঁড়ানো ফারা ভীষণ অবাক হলো। সে তো শুদ্ধকে চিনতে পারছে না। কি হয়েছে তার ভাইয়ের সাথে? শুদ্ধ গাড়ি চালিয়ে একদম ফারার সোজা নিয়ে যায়। ফারা ভ্রু কুচকে চেয়ে আছে। ধাক্কা লাগবে ভাব তখনই শুদ্ধ ব্রেক ঘুরিয়ে ভার্সিটির গেট থেকে বেরিয়ে যায়। সামনের আয়নায় একবার ফারার মুখটা দেখে মৃদু হাসলো, বিড়বিড় করে। ফারা পাখি, কত জ্বালাও আমায়, নির্দয় মেয়ে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দেয় বিকাল 4টা। ইরফান ভার্সিটি শেষে অফিস করে ফিরেছে মাত্র। মায়রাকে ঘরে দেখল না, বিরক্ত হলো বোধহয়। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়, এরপর একটা গ্যাবার্ডিন প্যান্ট পরে নেয়। ব্যালকনি থেকে ঠকঠক আওয়াজ পেয়ে সেদিকে যায়।
ঘর থেকে ব্যালকনিতে পা রাখলে চোখে মুখে বিস্ময় ভর করে। মায়েরা মেঝেতে গোল হয়ে বসেছে, তার চারিপাশে অনেকগুলো টব রাখা, সবগুলোতে একটা একটা করে ফুলের গাছ লাগানো, বেলি, গোলাপ আর নয়নতারা। এই 3টি ফুল আনিয়েছে মায়েরা। কোলের উপর একটা টবে খুব মনোযোগের সহিত মাটি ভরছে। এরপর লাস্ট ছোট্ট নয়নতারা ফুলের গাছটা নিয়ে খুব সুন্দর করে গেঁথে দিল টব ভর্তি মাটির মাঝে। সব কাজ শেষ করে মেয়েটা বিশ্ব জয় করা এক হাসি দেয়। দ্রুত বসা থেকে উঠে ব্যালকনি থেকে রুমে আসার জন্য এগোতে নিলে ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। চোখ বড় বড় হয়ে যায়, ঘাড় বাঁকিয়ে ব্যালকনির মেঝেতে তাকালো। সে ভেবেছিল এই লোকটা আসার আগেই সব পরিষ্কার করবে, কিন্তু তা তো পারল না। এখন তাকে কি করবে এই লোকটা? ভয়ে ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে,